অবশেষে আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায়, অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন। অন্য দলের মতো বিএনপিও চায় জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার মহাসচিবের। সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী হলেও আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্য মন্ত্রী। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে দেশে কোনো প্রভাব পড়বে না। কুষ্টিয়ায় 8 জনকে বিএসএফের পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর সময় ফেরত পাঠানো হলো 7 জনকে। এবং 2 বছরে গাজীপুরে বন্ধ 120 কারখানা, চাকরি হারিয়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। বিগত সরকারের গাফিলতিই দায়ী বলছেন স্থানীয় এমপি। পরিস্থিতি মোকাবেলায় কঠোর হওয়ার তাগিদ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। অবশেষে বিদায় নিলেন আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। বিকেল 5টা 1 মিনিটে সংসদ সচিবালয়ে লিখিত পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন স্পিকার। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন হাফিজউদ্দিন আহমদ। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ। হাসান ওয়ালি ও স্বপন আহমেদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। বঙ্গভবন থেকে জাতীয় সংসদ ভবন দূরত্ব কয়েক কিলোমিটার। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা। গুঞ্জন উড়িয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে। টানা কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটে মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরিত চিঠি স্পিকারের নিকট পৌঁছলে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের কারণ উল্লেখ করেন তার শারীরিক অসুস্থতাকে। বর্তমান অবস্থায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনে অসামর্থ্যের কথাই উঠে আসে তার পদত্যাগপত্রে। এরপরই শুক্রবার বিকেল 5:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হাতে পাওয়ার ঘোষণা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। চিঠির বিষয়বস্তু তুলে ধরেন তিনি। লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী এ পদে নিজেই দায়িত্বভার গ্রহণ করার কথা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হলেও বর্তমান সরকারের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেন হাফিজউদ্দিন আহমদ। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই রাষ্ট্রপতির পদে দায়িত্বভার গ্রহণ করলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। যেহেতু 22তম রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, তাই 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বাংলাদেশে সেই অপেক্ষায় রয়েছে এখন পুরো দেশবাসী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গভবন ছাড়ার পর গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলা নামের নিজ বাড়িতে উঠছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকা বাড়িটিকে এরই মধ্যে ঘষে মেজে প্রস্তুত করা হচ্ছে। তবে মোহাম্মদ শাহাবুদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। 22তম রাষ্ট্রপতি হওয়ার পর বঙ্গভবনে ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিকেল 5টায় পদত্যাগ করেছেন তিনি। এই পদত্যাগের মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে তার বঙ্গভবনের জীবনচক্র।
মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের এপ্রিলে শপথ নেওয়ার পর এই বঙ্গভবনে কেটেছে তার নাটকীয় জীবন। বঙ্গভবনে বসে নানা সময় বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অবশেষে শারীরিক কন্ডিশনের কাছে পরাজিত হয়ে নানা রোগের সম্মুখীন হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কোথায় থাকবেন শাহাবুদ্দিন, কি হবে তার পরবর্তী পরিকল্পনা। নিয়ম অনুযায়ী বাসভবন ছাড়তে হচ্ছে শাহাবুদ্দিনকে। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্রের দাবি, পদত্যাগের পরপরই রাজধানীর গুলশানের 123 নম্বর রোডের গ্রিন ভিলা নামে ব্যক্তিগত বাড়িতে উঠবেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবন ছেড়ে ব্যক্তিগত জীবনেই ফিরবেন তিনি। আবার দেশে কিছুদিন অবস্থান করার পর স্বাস্থ্যগত কারণে চিকিৎসা ও বিশ্রামের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে কোন দেশে যাবেন, কবে যাবেন কিংবা কতদিন অবস্থান করবেন, এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে চলছে নানা আলোচনা। তবে এ বিষয়ে সরকার কিংবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশ জুড়ে আলোচনায় কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হচ্ছে তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। গুঞ্জন আছে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ ও মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নাম নিয়েও। রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফলে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। গেল কিছুদিন ধরেই বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের। একই সাথে সবার আলোচনায় কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তবে কিছুদিন ধরেই নানা মহলে গুঞ্জন আছে আরও বেশ কয়েকজনের নাম। বিএনপি সরকার গঠনের পরে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব ও সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বঙ্গভবনের 23তম বাসিন্দা হওয়ার দৌড়ে আলোচনায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্টের পর দেশের ক্রান্তি লগ্নে সরকার প্রধানের দায়িত্ব নেয় রাষ্ট্রপতি পদে তাকেই অনেকে এগিয়ে রাখছেন। এদিকে দেশের 25তম প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে অনেকেরই সুনজরে আসেন সৈয়দ রেফাত আহমদ। পাশাপাশি আলোচনায় আছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম। বিএনপির বর্ষিয়ান নেতাদের মধ্যে মির্জা ফখরুলের নাম এগিয়ে থাকলেও আলোচনায় আছেন খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খানও। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মেন্টো রোডে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এই কথা বলেছেন তিনি। মির্জা ফখরুল বলেছেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও জুলাই সনদের বাস্তবায়ন চায়। সরকার এই সনদ আন্তরিকতার সাথে বাস্তবায়ন করবে। সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। After the devastation of economic plundering and money laundering, Bangladesh is facing a real economic challenge to survive. We are fighting for a comeback, a charter that is known as July Charter, July Sanad. Tariq Rahman is committed to fulfill the July Charter. বিশ্ববাজারে বাড়লেও এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে দেশে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি। এদিকে সরকার দ্রুত চীনের
কুনমিন থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত সড়ক বের করার কাজ শুরু করবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন মন্ত্রী। বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান মন্ত্রী। কথা বলেন যুক্তরাষ্ট্রের নতুন করে 10% শুল্ক আরোপ নিয়েও। কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ দেড় সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয় অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে আসেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। কথা বলেন চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে। কুম্বিং থেকে চট্টগ্রাম পোর্ট একটা বাংলা সাইডে একটা খুব দ্রুত একটা রাস্তা বের করা, আমরা খুব শর্টলি আমাদের প্রিয় প্রেসিডেন্ট শহীদ জিয়া, হিজ বেস্ট ফ্রেন্ড চায়না, অ্যান্ড নাও দিস টাইম আওয়ার প্রাইম মিনিস্টার তারেক রহমান, হি ফার্স্ট ভিজিট চায়না। নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধন শেষে সবাইকে একটি করে গাছ রোপণের আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটা যে কোনো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটি বৃক্ষরোপণ করুন এবং সেই বৃক্ষটা আপনি তত্ত্বাবধান করুন, তাহলে দেখবেন আমরা বাংলাদেশকে সুবিধাবান করতে পারবো। এদিকে বাগেরহাটের রামপালে পানির ট্যাঙ্ক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জোর দেন বৃষ্টির পানি সংরক্ষণে। তানজিল হাসনাত, সময় সংবাদ। কুষ্টিয়া বিএসএফের পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা। অন্যদিকে চাপাই নবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর সময় 7 জনকে ফেরত পাঠানো হয়েছে। ভোরে কুষ্টিয়ার জয়পুর সীমান্ত দিয়ে অন্তত 8 জনকে পুশিং চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিজিবির স্থানীয়রা বাধা দিলে ফেরত যান তারা। এদিকে সকালে চাপাই নবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে 7 জনকে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। পরে ভারত তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। সীমান্তের নিরাপত্তা ও পুশিং রোধে সীমান্তে লোকবল ও কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে কালিয়ার পুঠিমারি বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য মনি মিয়া। পানিপাড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দেশে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে তার ওপর। এ সময় ধারালো অস্ত্রের কোপে হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত 3:30টার দিকে মারা যান তিনি। চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর মাঠ থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে আলমডাঙ্গা উপজেলার উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠে হাশেম আলীর মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায়। এর আগে বৃহস্পতিবার বিকেলে কৃষি জমিতে সার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন হাশেম আলী। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। নিহত হাশেম আলী উসমানপুর গ্রামের বাসিন্দা ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ইজি বাইক ছিনতাইকারী চক্র। গত 8 বছরে এই উপজেলায় অন্তত 253টি ইজি বাইক ছিনতাই হয়েছে। আর ছিনতাইয়ে বাধা দেওয়ায় অন্তত 19 জন চালককে হত্যা করা হয়েছে। প্রশাসন বলছে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। রূপগঞ্জ প্রতিনিধি রাশিদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়ক ছাড়া বেশিরভাগ সড়কেই সাধারণ মানুষের প্রধান যানবাহন ইজি বাইক। আর এই যানবাহনকে ঘিরেই সক্রিয় অপরাধী চক্র। যাত্রী বেশে ইজি বাইকে উঠে সুবিধা মতো নির্জন স্থানে নিয়ে গিয়ে চেতনানাশক বা অস্ত্রের মুখে জিম্মি ও ডিবি পরিচয়ে ছিনতাই করা হচ্ছে ইজি বাইক। বাধা দিলেই মেরে ফেলা হচ্ছে চালকদের। পুলিশ, পিবিআই ও বিভিন্ন সূত্রে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
এদিকে ব্যাটারি চালিত ইজি বাইকে লাইসেন্স না থাকায় ছিনতাই করে সেটি রং বদলে সহজেই যে কারো কাছে ভালো দামে বিক্রি করা যায়। ইঞ্জিন ও চেসিস নম্বর না থাকায় মালিকানাও প্রমাণ করা যায় না। নিশা নাকে ধরে অনেক সময় জোর করেও বাইরে ধরে নিয়ে যায়। চিন্তাই করে আমার অটোটা নিয়ে গেছে, আমার মাইরা মারি দুই কোস হালকা পাতলা। এই অটোর লোক আমার সাথে জীবন হত্যা হয়েছে। প্রশাসন বলছে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলমান। সমন্বিত যে অটো ছিনতাই চক্র, এটা ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে সমন্বিত যে চক্রটা আছে অতি দ্রুত এই চক্রটাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। রূপগঞ্জ উপজেলায় প্রায় 70,000-এর বেশি ব্যাটারি চালিত ইজি বাইক রয়েছে। সময় সংবাদ, রূপগঞ্জ। জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি 2 বছরও। কারাগার ভেঙে পালিয়ে যাওয়া জঙ্গি সহ 150-এরও বেশি কয়েদি এখনও অধরা। এসব অস্ত্রসহ গুলি উদ্ধার না হওয়ায় জেলায় বাড়ছে অপরাধ। পুলিশ বলছে পলাতক কয়েদিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। মোহাম্মদ ইমরান হোসেনের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 24 জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজধানী ঢাকা, তার ঢেউ লাগে আশপাশের জেলা শহরগুলোতেও। 19 জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর কারাগারে অগ্নিসংযোগ করে লুটপাট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্রসহ প্রায় 8,000 রাউন্ড গোলা বারুদ। এ সময় কারাগারের ফটক ভেঙে পালিয়ে যায় জঙ্গিসহ 826 কয়েদি। একই বছর কারাগারটি সংস্কার হলেও 2 বছর পরও উদ্ধার হয়নি লুট হওয়া 27টি অস্ত্র ও 6,000 রাউন্ডের বেশি গোলা বারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের 600-রও বেশি কয়েদিকে কারাগারে ফেরানো গেলেও এখনও অধরা 166 কয়েদি। এর মধ্যে জেলা জুড়ে অপরাধ বাড়ায় জনমনে বাড়ছে নতুন শঙ্কা। প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয় নাই। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। যদি তাদের ঠিকানা বাইর করা যায় এবং তাদেরকে উন্নত বিলম্বে গ্রেফতার করা যায়, তা অবশ্যই অস্ত্রগুলি উদ্ধার করা সহজ হবে। কারা কর্তৃপক্ষ বলছে আগুনে কয়েদিদের তথ্যসহ সকল নথিপত্র পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। ওই সময় যত নথি, রেকর্ডপত্র, কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। তার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। পুলিশ বলছে পলাতক কয়েদিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যে অস্ত্রগুলো আছে এবং গোলাবারুদ যেগুলো মিসিং আছে সেগুলো উদ্ধারের অভিযান তৎপরতা এখন অব্যাহত আছে। গত 2 বছরে 200-রও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ জেলায়। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। সময় সংবাদ, নরসিংদী। 2 বছরে গাজীপুরে বন্ধ হয়েছে 120টি শিল্প কারখানা। চাকরি হারিয়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতিই অন্যতম কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। শ্রীপুরের ক্যাটেক্স ফ্যাশন লিমিটেডের সাবেক শ্রমিক সোনিয়া আর জিনিয়া। তাদের অভিযোগ, পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে 3 মাস আগে চাকরি থেকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি। তবে এতদিনেও বেতনের টাকাই দেয়া হয়নি তাদের। এমন অভিযোগ জেলার অসংখ্য শ্রমিকের। সারাগারে ফোন দিতে সেটা বলছে দিব, কিন্তু কবে দিব সেটা বলে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মতে শ্রমিক অসন্তোষের ফলে গেল 1 মাসে গাজীপুরে বন্ধ হয়েছে 25টি কারখানা, যার মধ্যে 18টি কারখানা পুনরায় কাজে ফিরলেও 7টি কারখানা আর আলোর মুখ দেখেনি। বলতাছে ব্যাংক লোন আছে, দেউলিয়া ঘোষণা করে দিছে, তারা হঠাৎ করে বাইরে নোটিশ দিয়ে বন্ধ করে দিছে। কলকারখানা অধিদপ্তরের তথ্য মতে জেলায় গেল 2 বছরে বন্ধ হয়েছে 120টি কারখানা আর চাকরি হারিয়েছেন প্রায় লাখো শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতি এর অন্যতম কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। কিছু কিছু ফ্যাক্টরি যেগুলো দেখেছি যে ফ্যাক্টরির ভ্যালুই হয়তো 10 কোটি টাকা নাই, কিন্তু সেই ফ্যাক্টরি 400 কোটি টাকা লোন নিয়ে বসে আছে। তো এই ধরনের অনেক মালিকরা যারা সেই আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের দোসর ছিল, তারা কিন্তু এই ফ্যাক্টরি এই অবস্থায় রেখে 5 তারিখের পরে হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আর শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস শিল্প পুলিশের। শ্রম আইন অনুযায়ী পাওনা বুঝে পেলে বেসিক্যালি অসন্তোষের মাত্রা আমরা দেখিনি। কোন ধরনের জটিলতা ফেস করে তারা ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হলো, অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। শিল্পোদ্দূষিত গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 5000 শিল্প কারখানা রয়েছে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। মুন্সিগঞ্জের তালতলা, বেতগাঁও, আবদুল্লাপুর লঞ্চঘাট বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। বন্ধ ঢাকা জহরি রুটের লঞ্চ চলাচল।
নাব্য সংকট সহ দখল দূষণে নৌপথ হ্রাস পাওয়ায় কৃষিসহ গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ও জীববৈচিত্র্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবু সাইদের ছবিতে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। নদীর গভীরতা কমে যাওয়ায় 2003 সাল থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের তালতলা ঘাটে লং চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দেশের অন্যতম ঘাট বেতকা লঞ্চঘাট ও আবদুল্লাপুর লঞ্চঘাটও স্থায়ীভাবে বন্ধ করে বিআইডব্লিউটিএ। এক সময় ঘাটগুলো ব্যবহার করে রাজধানীর সদরঘাট ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের লঞ্চ নিয়মিত চলাচল করত। বর্তমানে ঘাটের পন্টুনও সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নৌপথের নাজুক অবস্থায় বেতকা ব্রডবাল্লাভ ইন্ডাস্ট্রি সহ স্থানীয় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত সহ গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে তালতলা গৌরগঞ্জ খাল দিয়ে চলাচলকারী লঞ্চ বন্ধের কারণে ডোহরি লঞ্চঘাটও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। প্রচুর পরিমাণ প্লাস্টিকের বস্তা শত শত বস্তা ফালায়া এই নদীটাকে শুকানোর মতো চেষ্টা করতেছে এই কলকারখানার মালিক মহাজনেরা। এখান দিয়ে যেই বড় বড় লঞ্চ চলাচল করতো সেটার এখন আর কোনো অস্তিত্বই নেই। আগে এখানে যে পরিমাণ মাছ ছিল, স্রোত ছিল নদীর, এখন এটা নাই। পরিবেশবিদরা বলছেন ইসামতি সহ অন্য সব নৌপথে আবারও লঞ্চ চালু করলে স্থানীয় গ্রামীণ অর্থনীতির ভিত শক্ত হবে। ধলেশ্বরী থেকে ইসামতি থেকে বুড়িগঙ্গা থেকে একদম উত্তর দিকে পদ্মা পর্যন্ত এগুলি অবিলম্বে কাটানো, আর কাটলেই শুধু হবে না, যাতে এই মাটি আবার নিজে খালে না পড়ে এইভাবে এটা প্রোটেক্ট করা, রাস্তা করে বা রিটার্নিং ওয়াল করে। আর পদ্মার মুখের সাথে যদি এটা যুক্ত না হয় তাহলে এই কাটা আবার খাল ভরাট হয়ে যাবে। তবে বিআইডব্লিউটিএ বলছে জরিপ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এটা ব্যবসা বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে যে বিবেচিত ছিল, এটা যাতে পুনরায় এটা আবার প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে বিআইডব্লিউটিএ কাজ করে যাচ্ছে। মুন্সিগঞ্জের নৌপথ ক্রমেই হ্রাস পাচ্ছে। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইসামতি বিধৌত জেলায় প্রথম শ্রেণীর নৌপথ 101 কিলোমিটার। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জন্ম থেকেই মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ভ্যান চালক বাবা মেয়েকে স্কুলে ভর্তি করাতে ঘোরেন শহর থেকে গ্রাম সবখানে, কিন্তু কোনো স্কুলে ভর্তি নেয়নি মেয়েটিকে। পরে উপায় না পেয়ে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা নিজ গ্রামেই প্রতিষ্ঠা করেন প্রতিবন্ধী বিদ্যালয়। সেখানে এখন শিক্ষার আলো পাচ্ছে 2 শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। কারো বয়স 15, আবার কারো বয়স 12 বছর। গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে দল বেঁধে বিদ্যালয়ে যাত্রা প্রতিবন্ধী শিক্ষার্থীদের। এসেই শ্রেণীকক্ষে পাঠদানে যোগ দিচ্ছেন তারা। প্রতিদিনই এমন চিত্র ফুটে উঠেছে মাদারীপুরের রাজৈরের প্রত্যন্ত এলাকা শাখারপাড়ে। 2018 সালে ভ্যানচালক সেলিম মিয়া প্রতিষ্ঠা করেন একটি প্রতিবন্ধী বিদ্যালয়। 2 বছর পর নিজ অর্থায়নে 20% জমি কিনে টিনশেড ঘর নির্মাণ করেন। শুরুতে তেমন কোনো শিক্ষার্থী না থাকলেও এখন বিদ্যালয়ে লেখাপড়া করে 200-রও বেশি প্রতিবন্ধী শিক্ষার্থী। সেখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন 15 জন শিক্ষক কর্মচারী। লেখাপড়ার পাশাপাশি নকশিকাঁথা তৈরি, মোমবাতি, LED বাল্ব তৈরি ও সেলাই প্রশিক্ষণও পাচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ে ভর্তির পর সন্তানদের পরিবর্তন দেখে খুশি অভিভাবকরা। আর প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হলে শিক্ষার মান বাড়বে বলে আশা শিক্ষকদের। এই জায়গায় আইসা 5 জনের হাতে বেশকে ভালোই পরিবর্তন পাইছি। মা খিদের আছে, আব্বা এখানে যাবো এখানে যাবো, এটা অনেক কিছু পরিবর্তন হয়েছে। হাসি, খেলনা, আনন্দ, ফুর্তি এটা পায়, বুঝছেন। ইসিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের মোশাররফ শরীফের ছেলে সেলিম মিয়া তার বড় মেয়ে প্রতিবন্ধী মরিয়ম আক্তারকে বিদ্যালয়ে ভর্তি করাতে ঘোরেন শহর থেকে গ্রামের বেশ কিছু এলাকায়, কিন্তু কোথাও ভর্তি করার সুযোগ পাননি। মানসিকভাবে কষ্ট পেলেও অন্য প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে নিজেই প্রতিষ্ঠা করেন বিদ্যালয়। রাজৈর উপজেলায় কোনো প্রতিবন্ধীদের স্কুল না থাকার কারণে আমি নিজ উদ্যোগে আমার বাড়িতে কোয়েল পাখির খামার বিক্রি করে দিয়ে আমি স্কুল তৈরি করি। পরবর্তীতে আমার মেয়েটা স্বাভাবিক স্কুলে পড়ালেখা করাইতে সক্ষম হয়েছে। আর এই যে বাচ্চারা দেখছেন এদেরকে আমি লেখাপড়া শিখাইতেছি আমাদের এই স্কুলে। বিদ্যালয়টির কার্যক্রম এগিয়ে নিতে পাশে থাকার কথা জানান জেলা প্রশাসক। একটি প্রতিবেদন আসলে আমি স্থানীয় প্রশাসনের কাছে চেয়েছি। এটার প্রেক্ষিতে আমরা সরকারকে অবহিত করব
এবং সরকারের সাথে করেসপন্ডেন্সের ভিত্তিতে যেটা ভালো হয় অবস্থানিকভাবে সেটা আমরা করব। 2020 সালের জানুয়ারিতে বিদ্যালয়টি এমপিও ভুক্তির জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনলাইনে আবেদন করা হলেও তা আজও আলোর মুখ দেখেনি। ইচ্ছাশক্তি আর মনোবল থাকলে যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব, তার জ্বলন্ত উদাহরণ ভ্যানচালক সেলিম মিয়া। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে এখন প্রয়োজন সরকারি ও বেসরকারি সহযোগিতা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর জাতীয় উদ্যান অংশে বন্যপ্রাণীদের নিরাপদ চলাচলের জন্য 5টি রোপওয়ে স্থাপন করেছে বন বিভাগ। তবে বাস্তবিক কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বন উজাড়, প্রাণীদের প্রাকৃতিক খাদ্য সংকট সহ নানা ভারসাম্যহীনতায় শালবন বিলুপ্ত প্রায়। এ সময়ে এ ধরনের কার্যক্রমকে লোক দেখানো প্রকল্প বলছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। মধুপুর গড়ের শালবনের বুক চিরে গড়ে ওঠা টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উচ্চগতির যানবাহনে পিষ্ট হয়ে হর হামেশায় মারা যায় খাদ্য সংকটে থাকা বনের নানা প্রজাতির প্রাণী। মৃত্যুহার কমিয়ে আনতে শালবন পুনর্প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় চলতি মাসের শুরুতে মহাসড়কের 8 কিলোমিটার অংশে 100 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থের নাইলনের সুতোয় তৈরি 5টি রোপওয়ে স্থাপন করেছে টাঙ্গাইল বন বিভাগ। তবে মূল সংকট ও বাস্তবতা ভিন্ন। প্রাকৃতিক খাদ্য সংকটে থাকা প্রাণীরা বেঁচে থাকার জন্য মহাসড়কে আসত, সেখানে রোপওয়েতে চলাচল অবাস্তব বলছেন স্থানীয়রা। আমি এখানে জাস্ট দেখছি একদিন উঠতে, আর বাকি যেগুলো জায়গা আছে ওখানে আমি এখন পর্যন্ত দেখি নাই। খাবারের তো তাদের সংকট, খাইতে হবে, আবার দেখা গেলো যে যা দিচ্ছে তাই খাচ্ছে। খাদ্যের জন্য এই রাস্তায় বসে থাকে আর রোপওয়ে উপরে, তাহলে বানর কিভাবে উপরে যাবে? এগুলি দিতেছে, এগুলি আসলে কোনো কাজে আসে না। যদি এই বনের ভিতরে কিছু ফলের কিছু গাছ লাগাইতো তাহলে মনে হয় খাবারের একটা ব্যবস্থা হতো, কাজে লাগতো। রোপওয়ের সফলতা নিয়ে সংশয় আছে খোদ বন কর্মকর্তাদেরও। তাদের দাবি এটি পরীক্ষামূলক কার্যক্রম, আর পরিবেশ বিশেষজ্ঞদের তাগিদ আগে বিলুপ্ত প্রায় বনের ভারসাম্য ফিরিয়ে আনার। যেহেতু এটা একটা পরীক্ষামূলক কাজ হচ্ছে, তো আমরা মনিটর করছি, দেখছি যে বানর বা অন্যান্য প্রাণীগুলো এটা ব্যবহার করছে কিনা। আশা করি ধীরে ধীরে এটা তারা অভ্যস্ত হয়ে যাবে। তো যে বনে প্রাণীরা নিরাপদ নয়, তাদের খাবার নেই, সে বনে রোপওয়ে করাটা কতটুকু কাজে আসবে সেটাই প্রশ্ন। টাঙ্গাইলে মোট বনভূমির পরিমাণ প্রায় 1,22,876 একর। এর মধ্যে শাল গজারির প্রাকৃতিক বনের আয়তন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোরগঞ্জের হাওরে পর্যটকের সংখ্যা। তবে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। পানিতে তলিয়ে যাওয়া সাবমার্সিবল সড়কে পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ সাঁতার কাটছেন, কেউ গোসল করছেন, কেউ বা ক্যামেরায় বন্দি করে রাখছেন সুন্দর মুহূর্ত। কিশোরগঞ্জের নিকলির কুরসা এলাকায় এমন দৃশ্য এখন নিত্যদিনের। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোরগঞ্জের হাওরের পর্যটকদের সংখ্যা। আঁকাবাঁকা পাকা সড়কের দুপাশে স্বচ্ছ জলরাশি আর নির্মল প্রকৃতির নয়াভিরাম সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। নিকলির মুহুরকোনা, কুরসা, ছাতিরচরের করবচন, মিঠামইন উপজেলার অল ওয়েদার সড়ক, প্রেসিডেন্ট রিসোর্ট, করিমগঞ্জের বালিখোলা, অষ্টগ্রাম কিংবা ইটনার উত্তাল হাওরে ছোট ছোট নৌকা, স্পিডবোট নিয়ে ঘুরে বেড়ান শত শত পর্যটক। তবে প্রশাসনের প্রয়োজনীয় নজরদারি না থাকা এবং সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। অনেক ভালো লাগতেছে, আমাদের মনে হচ্ছে আমরা একটা কক্সবাজারে আছি বর্তমানে। তো এখানে একটা পাবলিক টয়লেটে যদি ব্যবস্থা করা হয়তো অনেক ভালো হতো। প্রশাসনের লোক রাখা দরকার, লাইফ জ্যাকেট দেওয়া দরকার। এখানে কোনো কোস্টগার্ড নাই, সমস্যা হলে কেউ যে দূরে যাবে আগাবে ওনাকে আনার জন্য এরকম কোনো কিছু নাই। পর্যটকদের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি তাদের নিরাপত্তা সংশ্লিষ্ট হাওরে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। হাওরে নৌ ডাকাতি রোধে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। হাউস বোটগুলো যেগুলো হচ্ছে পর্যটকদের বিনোদনের জন্য যারা কাজ করে, তাদের সাথে আমাদের সমন্বয়টা ঠিক রাখা। টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ সবাইকে ইনভলভ করে আমরা যাতে ভ্রমণটা নিরাপদ করতে পারি তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতি বছর বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বর্ষার আবহে ভিন্ন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্র সৈকত। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় করেছেন
হাজারো পর্যটক। তাদের নিরাপত্তা সতর্ক অবস্থানে আছেন লাইফগার্ড কর্মীরা। পর্যটক টানতে হোটেল রিসোর্টগুলো দিচ্ছে নানা অফার। বর্ষার আকাশ, উত্তাল সাগর আর প্রকৃতির মনোমুগ্ধকর রূপ সব মিলিয়ে যেন নতুন এক কক্সবাজার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তাই সৈকত জুড়ে এখন ভ্রমণ পিপাসু মানুষের পদচারণা। কেউ ঢেউর সঙ্গে মিশে যাচ্ছেন সমুদ্র স্নানে, কেউ বালুচরে কাটাচ্ছেন আনন্দ ঘন সময়, অনেকে আবার ক্যামেরা বন্দি করছেন প্রিয় মুহূর্ত। সৈকতের সবগুলো পয়েন্টে এখন পর্যটকে পূর্ণ, যেন সাগর তীরে বসেছে মানুষের মিলন মেলা। আমি ঢাকা থেকে এসেছি এবং আমার 5 বারের মতন আমি কক্সবাজার এসেছি। গরম লাগছে না প্রধানত, এটা হচ্ছে আর ট্যানেরও একটা বিষয় আছে, ট্যান হচ্ছে না, সানবার্ন হচ্ছে না। এই টাইমে আসলে মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, স্বাচ্ছন্দ্যে পরিবেশ উপভোগ করতে পারে। উত্তাল সাগরে বেড়েছে ঢেউয়ের পরিধিও, বালুচরে একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে খাল, তাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। সাগর এখন উত্তাল রয়েছে, তো আমরা পর্যটকদেরকে বলতেছি ওরা যদি পানিতে নামে হাঁটু পানি বেশি গভীরে যাতে না যায় এবং লাইফগার্ডের নজরদারিতে থাকে। যেখানে যেখানে বিপদ সেখানে আমরা লাল পতাকা দিয়ে রেখেছি এবং আমাদের পেট্রোল টিম, তারপর রেস্কিউ বোট নিয়ে আমরা লাইফগার্ড পানিতে রেখেছি। বর্ষা মৌসুমে আরও পর্যটক টানতে হোটেল রিসোর্টগুলো দিচ্ছে নানা অফার। তাদের আসার জন্য আমরা হোটেল কর্তৃপক্ষ তাদের এই উপভোগ বিষয়টা চিন্তা করে সর্বোচ্চ ডিসকাউন্ট 60% পর্যন্ত আমরা দিচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতের সঙ্গে পর্যটকরা ছুটছেন পাহাড়, ঝাউবন আর দীর্ঘতম মেরিন ড্রাইভেও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অবশেষে আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায়, অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন। অন্য দলের মতো বিএনপিও চায় জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার মহাসচিবের, সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। এবং কুষ্টিয়ায় 8 জনকে বিএসএফের পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর সময় ফেরত পাঠানো হলো 7 জনকে। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।